সবজি নেবে গো, সবজি। টাটকা টাটকা সবজি। সবজি নাও, সবজি। আজ কেন জানি সবজি বিক্রি হচ্ছে না। সবজিগুলো বিক্রি না করলে তো রান্না করার জন্য কিছুই নিতে পারবো না। না, আর কিছু দূর গিয়ে দেখি। সবজি নাও গো, সবজি। সব রকমের সবজি আছে। আলু, পটল, ঢেঁড়স, কে নেবে নাও। টুনি এভাবেই হাত ছাড়তে ছাড়তে তার সবজি বিক্রি করতে থাকে। এই কালোটাকে কতদিন থেকে বলছি ঘরে কোনো বাজার নেই, আজকে যে কি রান্না করি। সবজি নেবে গো, সবজি। আরে, ওটা সবজিওয়ালি টুনি না? যাক বাবা, এই সময় এসে ভালোই করেছি। আমি বরং কিছু সবজি কিনে রান্নাটা চাপিয়ে দেই। এই সবজিওয়ালি দাঁড়াও, আমি কিছু সবজি নিব। ওই তো একজন ডেকেছে। আসুন দিদি, আসুন। আমি এই গাছটার নিচে দাঁড়িয়েছি। তা তোমার কাছে কি কি সবজি আছে শুনি? আর বাসি পচা সবজি আনোনি তো আবার? না না, বাসি সবজি আপনাদের কেন খাওয়াবো আমি? তাহলে আমার ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। আর আমার কাছে সব ধরনের সবজি আছে। আলু, পটল, ঢেঁড়স, কুমড়ো, কি লাগবে বলুন? তাহলে আমাকে কিছু আলু আর কুমড়ো দাও, দুদিনের জন্য এই হয়ে যাবে। ঠিক আছে দিদি, এই যে এই নিন। এভাবেই সারাদিন টুনি ঝুড়িতে করে তার সবজিগুলো বিক্রি করতে থাকে। আর সন্ধ্যাবেলা টুনি অল্প কিছু চাল আর কিছু আলু নিয়ে বাড়িতে ফেরে। মা, টুনটুন টুনটুন, আমাকে এক গ্লাস জল দে তো মা। এই গরমে সারাদিন রোদে ঘুরে ঘুরে শরীরটা কেমন জানি করছে রে। এই না আমার জল, তোমাকে কতবার বলেছি রোদে রোদে ঘুরো না, তোমার শরীরটা এমনিতেই খারাপ। তবুও তুমি আমার কোনো কথাই শোনো না মা। কাল থেকে আমি আর তোমাকে যেতে দিব না। পাগলি মেয়ে আমার, আমি যদি না যাই তাহলে খাবে কি? তোকে যে না খেয়ে থাকতে হবে রে মা। ভাবি না না খেয়ে থাকতে, তোমার বদলে আমি কাজ করব, তবুও তোমাকে যেতে দিব না। ছি ছি মা, এমন কথা বলিস না। আমি বেঁচে থাকতে যেন এমনটা না হয়। তোর কপালটা এমনিতেই খারাপ। কোথায় তুই পড়াশোনা খেলাধুলা করে বেড়াবি, সেখানে তোকে সারা দিন বাড়ির কাজ করতে হয় আর রাতে পড়াশোনা করতে হয়। তোর বাবা যদি নেশা না করতো তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না রে মা। তাতে কি মা, আমার কাছে তো তুমি আছো, আমি তাতেই খুশি। মারে, আমার কত কষ্ট হয় হোক, আমি অনেক পড়াশোনা করাবো তোকে, তোকে অনেক বড় করব। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, কেমন? মা। আরে, মামের তো দেখছি খুব সোহাগ হচ্ছে। তার রাতে কিছু রান্না বান্না হয়েছে নাকি মামের সোহাগ দেখেই পেট ভরাতে হবে? হ্যাঁ, তোমার মতো তো আর সুখের কপাল আমার নয় যে সারাদিন নেশা জুয়া খেলার পর বাড়ি আসতে খাবার পাবো। তোর মুখে দেখি খুব খই ফুটছে। দেব না কি কয়েক ঘা? আর কি পারো তুমি? হ্যাঁ, আমাকে মারা ছাড়া কোনো কাজই তো করতে পারো না। না, তোর মুখ এবার বন্ধ করতেই হবে। এই আমার লাঠিটা কোথায় রে? জানি বাবা, মাকে তুমি মেরো না, মায়ের শরীর এমনিতেই খারাপ। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। এই তো আমার সোনা মেয়ে, তুই একদম আমার মতো হয়েছিস। তোর মার মতো হবি না, বুঝলি? আচ্ছা যা মা, তাড়াতাড়ি খাবার আন, আমার অনেক খিদে পেয়েছে যে। মা মা, ঘুমিয়েছো কি? না রে মা, ঘুমাইনি। কেন, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে তোমাকে যে কিভাবে বলি। এমন করে কেন বলছিস বলতো? বল কি হয়েছে? আসলে মা, গত 2 দিন থেকে আমার পরীক্ষা হচ্ছে। স্যার বলেছে কালকে যদি পরীক্ষার ফি না নিয়ে যাই তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। ও, এই কথা। আচ্ছা দিব মা, সকালেই দিয়ে দিব। এখন ঘুমিয়ে পড়। মেয়েটাকে তো বললাম, কিন্তু কাল যদি টাকাগুলো দিয়ে দেই, সবজি কিনবো কি দিয়ে? টুনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। মা, টুনটুন, এই যে 200 টাকা রাখ, তোর পরীক্ষার ফি। তোর বাবাকে দেখাস না যেন, বুঝেছিস? মা, তুমি টাকা পেলে কোথায়? সে তোকে ভাবতে হবে না, তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা কর। মা মেয়ে মিলে আমাকে ঠকানো, আমার চোখের আড়ালে টাকা জমানো, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা।
টুনটুন যেই না টাকাটা ব্যাগে রাখতে যাবে অমনি সেখানে টোনা এসে টাকাটা কেড়ে নেয়। কি বাবা, তুমি আমার টাকা নিলে কেন? এটা তো মা আমাকে দিয়েছে আমার পরীক্ষার ফি দেওয়ার জন্য। তোর মাকে বলবি কালকে যেন তোকে আবার টাকা দেয়। এই টাকাটা আজকে আমার লাগবে। এমন করো না বাবা, আমাকে আমাকে অনেক কষ্ট করে মা টাকা দিয়েছে। তুমি এই টাকা দিয়ে নেশা করবে, কিন্তু আজকে যদি আমি পরীক্ষার ফি দিতে না পারি তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না বাবা। না দিলে দিবি না? তুইও তোর মায়ের মতো সবজি বিক্রি করবি? আরে এটা তো আমি ভেবেই দেখিনি। শোন, তোর বইপত্রগুলো আমাকে দিবি, এগুলো আমি বিক্রি করে দিব। আর কাল থেকে তুই তোর মায়ের সাথে সবজি বিক্রি করতে যাবি, তাহলে ডাবল টাকা পাওয়া যাবে, বুঝলি? বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমার টাকা দিও না, আমাকে ফেরত দাও বাবা, আমাকে ফেরত দাও। সর আমার সামনে থেকে, সরে যা। টুনটুন, মা আমার, তোর এই অবস্থা কি করে হলো? কপালটা তো ফেটে গেছে। এরপর টুনটুন টুনিকে সব ঘটনা খুলে বলে। কি, ওই অমানুষ তোর সাথে এমন ব্যবহার করেছে? এই, তুই কাকে অমানুষ বলছিস? হ্যাঁ, কাকে বলবো আবার? তোমাকে। তোমার লজ্জা করলো না মেয়েটার স্কুলে টাকা দিয়ে নেশা করতে? নিজে তো একটা টাকা রোজগার করার মুরত নেই, আবার টাকা চাও? কি আমাকে এত বড় কথা বললি? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে টোনা টুনিকে মারতে থাকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমার লাগছে, ছাড়ো। ছাড়ো বাবা, মাকে ছেড়ে দাও, মার তো অনেক কষ্ট হচ্ছে, ছাড়ো মাকে, ছাড়ো ছাড়ো। টোনা টুনিকে এমন ভাবে মারে যে টুনি রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে টুনটুন ভীষণ কষ্ট পায়, তাই একটা হাড়ি আর রশি নিয়ে নদীর ধারে যায়। আমি আর বাঁচতে চাই না, মায়ের কষ্টকে আমি সহ্য করতে পারি না, তাই আজ আমার জীবন আমি শেষ করে দিব, শেষ করে দিব। টুনটুন যেই না নদীতে নামতে যাবে তখনই সেখানে একটা জলপরি ভেসে ওঠে। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার নদীতে আত্মহত্যা করবে? আমি তো তা হতে দিব না। কি জন্য তুমি এত বড় পাপ করছো? জানো না আত্মহত্যা মহাপাপ? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি জেনে কি করব? আমি মায়ের কষ্ট যে সহ্য করতে পারি না। কি হয়েছে তোমার মায়ের, আমাকে বলো তো। এই শশা বাড়ি তোমাদের, এখানে সব ধরনের সবজি পাবে, এগুলো বিক্রি করে তোমরা তোমাদের অভাব দূর করতে পারবে। আর এই মুক্তটা রাখো। মুক্ত? এই মুক্ত দিয়ে আমি কি করব জলপরি? এই মুক্ত তোমার মায়ের কপালে ছোঁয়াবে, তাহলে তোমার মায়ের শরীরের সব ক্ষত সেরে যাবে। আর তোমার বাবার কপালেও রাখবে, তাহলে সে আর কখনো নেশা করবে না। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, আমাদের এত বড় উপকার করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, শুধু মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না। শুধু মনে রাখবে খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসবে। মা দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ছাড়িয়ে তুলছি। টুনটুন, আমার শরীরটা আগের থেকে অনেক ভালো লাগছে রে মা, কোনো ব্যথা নেই। জলপরি মুক্ত কাজ করেছে, তাই মা আমি বাবার কাছ থেকে আসছি। মা টুনটুন, তুই আমাকে ক্ষমা করে দে মা। টুনি এসেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো নেশা করব না। টুনটুন, এসব কি করে হলো রে মা? এরপর টুনটুন টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আর সেই নদীর জলে শশা বাড়ি থেকে নানান ধরনের সবজি নিয়ে বিক্রি করতে থাকে। আর টুনটুন মনোযোগ দিয়ে তার পড়াশোনাও করে। এভাবেই আস্তে আস্তে টুনিদের সময় পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৃন্দাবন জঙ্গলের এক গাছে টোনা তার নববধূ টুনিকে নিয়ে বাস করত। টুনি
ছিল অনেকটা বোকা স্বভাবের আর মেকআপ পাগল। এরপর একদিন টুনি, এই টুনি, কোথায় তুমি? আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমার সকালের নাস্তা কোথায়? হ্যাঁ, তোমার সকালের নাস্তা মানে? তুমি তো রোজ রোজ বাইরেই খাও, আজ আবার বাসায় কেন খাবার যাচ্ছ বলো তো? আমি রোজ বাইরে খাই, তোমাকে সেটা কে বলেছে? হ্যাঁ, আমি কোনো বাইরের খাবার খেতে পারি না, আমার বাড়িতেই রান্না করা খাবার চাই। সরি টোনা, আমি কোনো রান্না করতে পারি না, বুঝতে পেরেছো? তাই তোমাকে বাইরে থেকে খাবার এনে খেতে হবে। তোমাকে বিয়ে করেছি আমি বাইরে থেকে খাবার কিনে খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, কি? আমি তোমার বাড়ির কাজের মেয়ে নাকি যে আমার এত সুন্দর মেকআপ করা স্কিন নিয়ে তোমাকে আমি রান্না করে খাওয়াবো? তোমার যদি রান্না করে খাওয়ানোর লোকেরই প্রয়োজন ছিল তাহলে আমাকে বিয়ে না করে 10টা কাজের মেয়ে রাখলেই তো পারতে, তাই না? তোমার এসব স্বভাবের কথা আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না, আর তোমাকে বিয়ে না করে 10টা কাজের মেয়েই রাখতাম, বুঝতে পেরেছো? এই বলে রাগ করে টোনা অফিসে চলে যায়। এদিকে টুনি রাগ করে নিজের ঘরে গিয়ে মেকআপ করতে থাকে। এভাবেই সারা দিন কেটে যায়। এরপর রাত হয় আর টুনি আয়নার সামনে বসে ইস, আমি এত সুন্দর কেন? তবে সে কতদিন থেকে যে আমার স্কিনের যত্ন নিতে পারি না, আর আমার স্কিনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আজ আমি আমার স্কিনে আমার স্পেশাল একটা ফেস প্যাক লাগাবো। এরপর টুনি ফেস প্যাক মুখে লাগিয়ে শুয়ে পড়ে। এদিকে টুনাও ফিরে আসে আর টুনিকে বলে, টুনি, ঘরে এমন কিসের গন্ধ বেরিয়েছে? হ্যাঁ, কোথাও কিছু মারা গিয়েছে নাকি? ঘরে আবার কি মারা যাবে বলো তো? আর কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তোমার হয়তো সর্দি লেগেছে, তাই কোনো গন্ধ পাচ্ছ না। আর তোমার মুখে এসব কি লাগিয়ে রেখেছো বলো তো? দেখতে তো পুরো ভূতের মতো লাগছে। আমার মুখে তো আমি মসুর ডাল, কাঁচা হলুদ, আবার 1 চা চামচ মধু, লেবুর রস, আদা, ডিমের কুসুম এসব স্পেশাল করে ফেস প্যাক বানিয়ে আমার মুখে লাগিয়েছি গো। আর তুমি বলছো এসব কি লাগিয়েছি? বাহ 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 বাহ, কি সুন্দর করেই না বললে। তা তোমার এসব বাজে বাজে কাজের ইন্ধন কে জুগিয়েছে শুনি? কে আবার? আমি তো এসব ইউটিউব দেখে শিখেছি। ওখানের মেয়েগুলো এসব লাগানোর পর না ওদের চেহারা অনেক সুন্দর চকচক করে, জানো? আমি যখন এসব মুখ থেকে তুলবো না তখন তুমিও দেখবে আমি কত সুন্দর হই। আমাকে দেখে তখন তুমি তোমার চোখকে ফেরাতে পারবে না। তোমার চেহারার উজ্জ্বলতায় আমার চোখ ঝলসানোর কোনো ইচ্ছে নেই। তুমি থাকো তোমার এসব নিয়ে, খেতে তো দিবেই না, না খেয়ে ঘুমিয়ে পড়লাম আমি। এই বলে টোনা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর টুনি টোনার এসব কথায় কান না দিয়ে আয়নার সামনে বসে তার স্কিন ডলতে থাকে। এতটাই ডলতে থাকে যে টুনি তার নিজের মুখের চামড়াই তুলে ফেলে, কিন্তু সেটা সে বুঝতেই পারে না। আর টুনি মনে করে, আরে বাহ, ফেস প্যাক লাগিয়ে তো আমি অনেক সুন্দরী হয়ে গিয়েছি। আমি তো আমার নিজের চেহারা থেকে আমার চোখটাই সরাতে পারছি না। আমার খুব ভালো লাগছে, কি সুন্দর আমি। এসব বলে টুনি ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয় আর টোনা ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। এদিকে টুনি ঘুম থেকে উঠেই মেকআপ করতে বসে যায়। লা 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 লা, ওয়াও, মেকআপ করে তো আমাকে একদম পরীদের মতো লাগছে। কিন্তু পেটে তো আবার ক্ষুধাও লেগেছে। যাই, আমি বরং পাশের হোটেলটা থেকে কিছু খাবার খেয়ে আসি, আর ফেরার পথে না হয় একবার পার্লারে ঢোকা যাবে। এই বলে টুনি হোটেলে চলে যায় আর খাবার খেয়ে ফিরে আসতে ধরে। তখনই পথে কাকুলির সাথে দেখা হয়ে যায় টুনির। আরে মেকআপ সুন্দরী, টুনি দিদি যে, তোমাকে দেখতে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু তোমার গালের চামড়াগুলো তো মনে হচ্ছে একটু উঠে গেছে। কি বলছো কি কাকুলি? আমার গালের চামড়া উঠে গিয়েছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না। নিজের জিনিস কখনোই নিজে দেখা যায় না গো। শোনো, আমার দিদি আমেরিকাতে থাকে,
সেখান থেকে আমার জন্য এই মেকআপের কিটগুলো নিয়ে এসেছে। তুমি যদি তোমার রেগুলার মেকআপের সাথে এই কিটগুলো লাগাতে পারো তাহলে তুমি আরো বেশি সুন্দর হয়ে যাবে গো। ও মা, তাই নাকি গো কাকুলি? দাও দাও, আমি এক্ষুনি এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। আর এরপর আমি আমার স্কিনে এগুলো অ্যাপ্লাই করব। দাও দাও। এরপর টুনি কাকুলির কাছ থেকে মেকআপের কিটগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর অনেক আনন্দে টুনি তার রেগুলার মেকআপের সাথে সেই কিটগুলো মিশিয়ে মুখে লাগিয়ে নেয়। যেই না টুনি মুখে মেকআপ লাগায় তখনই টুনির মুখ জ্বলতে থাকে। ও মা গো, বাবা গো, আমার মুখ জ্বলে গেল। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। টোনা, টোনা কোথায় তুমি? আমার মুখ জ্বলে যাচ্ছে টোনা। এমন সময় টোনা বাড়ি ফিরে আসে। একি টুনি, তুমি এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? এরপর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, মেকআপ কিট লাগালে তো এমন জ্বালাপোড়া করার কথা নয়। দেখি তো তোমার মেকআপ কিটটা। টোনার কথা শুনে টুনি মেকআপের কিটগুলো টোনাকে দেখায়। হায় হায়, এ তুমি কি করেছো? এগুলো তো কোনো কিট নয়, এগুলো বিছুটি পাতার গুঁড়ো, বুঝতে পেরেছো? এসব তুমি কি বলছো গো? এবার আবার কি হবে বলো তো? কি আর হবে, লাগাও, আরো বেশি করে মেকআপ লাগাও। হও আরো বেশি মেকআপ সুন্দরী হও। যত সব গাধামি কাজ কারবার তোমার। এবার কান্না থামাও আর লেবুর রস মুখে লাগিয়ে নাও, দেখবে আর কোনো জ্বালা করবে না। টোনার ধমক খেয়ে টুনি ভয় পেয়ে যায় আর লেবুর রস মুখে লাগিয়ে নেয়। এভাবেই তাদের বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন সকালে টুনি ঘুম থেকে উঠে টোনাকে বলে, টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। আমি মা হতে চলেছি টোনা। সত্যি বলছো টুনি? ইস, আমার যে কি আনন্দটাই না হচ্ছে। তবে শোনো, তুমি যেহেতু এখন মা হতে চলেছো সেহেতু তোমাকে অনেক পরিশ্রমী হতে হবে। তোমাকে রান্না শিখতে হবে, আর সব থেকে বড় যে জিনিস তোমাকে ত্যাগ করতে হবে তা হলো তোমার এই মেকআপ। আজকের পর থেকে ভুলেও আর তুমি কখনো মেকআপ করবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে টোনা, আমি তোমার সব কথাই মেনে নিলাম। তবু আমার সন্তান ভালো ভালোই আমার কোলে জন্ম নিক। এরপর থেকে টুনি নিজের অনেক পরিবর্তন আনার চেষ্টা করে। সবকিছুর পরিবর্তন আনলেও সে তার মেকআপের অভ্যাস ত্যাগ করতে পারে না। ইস, সারাদিন কাজ করে আমার স্কিনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি তো মেকআপও করতে পারবো না। তাহলে এখন কি করি? টুনি যখন এসব বলছিল তখনই টুনির চোখ যায় তার টিভির দিকে। টুনির টিভিতে অন করা ছিল। টিভিতে একটা বিজ্ঞাপন দেখাচ্ছিল। সেই বিজ্ঞাপনে দেখাচ্ছিল এক কেমিক্যাল যুক্ত বিউটি শরবতের কথা, যেটা খেলে স্কিন মেকআপের মতো গ্লো করবে আর নতুন করে মেকআপ করতে হবে না। আরে বাহ, এই জিনিসটা খেলেই তো আমার কাজ হয়ে যায়। তাহলে আমার টোনার কথাও রাখা হবে আর আমার মেকআপের মতো স্কিনও পাওয়া যাবে। খুব মজা হবে। এরপর টুনি সেই কেমিক্যাল যুক্ত বিউটি শরবতটা কিনে আনে। আর টোনাকে না জানিয়ে খেয়ে নেয়। আর খেতেই টুনির পুরো শরীরে লাল লাল ঘায়ের মতো হয়ে যায়। এমনকি তার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর টুনি খুব অসুস্থ হয়ে পড়ে। এদিকে টোনাও বাড়ি ফিরে আসে। টুনি, তুমি এমন কেন করছো? এসব কি হয়েছে তোমার? টোনার কোনো কথারই উত্তর দিতে পারছিল না টুনি। এরপর টোনা টুনিকে তুলে নিয়ে হাসপাতালে যায়। তারপর ডাক্তার টুনির এমন অবস্থা দেখে দ্রুত চিকিৎসা করতে থাকে। বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর টুনি সুস্থ হয়ে ওঠে। টোনা, আমার আজ অতিরিক্ত মেকআপ সুন্দরী হওয়ার লোভের কারণে এই অবস্থা হয়েছে টোনা। আমার চেহারা তো আমি হারিয়েছি, তার সাথে সাথে আমার সন্তানকেও। তুমি আমাকে ক্ষমা করে দাও টোনা। আমি আর কোনোদিন মেকআপ করব না। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো। আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর বাড়ি ফিরে তোমার শাস্তি হবে।
এরপর থেকে টুনি আর কোনোদিনই মেকআপের প্রতি আকৃষ্ট হয় না। আর টোনার সব কথা শুনে বাধ্য বউয়ের মতো টুনি সংসার করতে থাকে। রূপপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে এক গরিব টোনা তার গর্ভবতী স্ত্রী টুনি আর তার দুই মেয়ে টুকি আর টিংটিংকে নিয়ে বসবাস করত। ওরা যজ্ঞ কাকের বানানো একটা ভাঙা বাড়িতে থাকতো। টোনা ইট ভাটায় ইট বহনের কাজ করে তার সংসার চালাতো। বনে এখন প্রচুর শীতের প্রকোপ। শীতের সকালে টুনি টোনাকে বলে, টোনা, বনে তো প্রচুর শীত পড়েছে। শীতের কারণে ঘরে বাইরে কোথাও থাকা যাচ্ছে না। আমাদের ঘরটাও তো ভাঙা, তাই বলি কি টোনা, আমাদের ঘরটা মেরামত করে নাও না টোনা। টুনি, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু আমি যে অসহায়, তোমাদের ঠিক মতো খাবার খেতে দিতে পারি না, তার উপর আবার ঘর কিভাবে মেরামত করব বলো তো? টোনা, তুমি যোগ্য দাদার কাছে কিছু টাকা ধার নাও, আর সেই টাকা দিয়ে ঘর মেরামতের ব্যবস্থা করো। শীতের রাতে ভাঙা ঘরে থাকতে যে মেয়ে দুটোর অনেক কষ্ট হয় টোনা। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু এই ঠান্ডায় মেয়েদের কষ্ট আমি সহ্য করতে পারবো না গো। যোগ্য দাদা আগে থেকেই বাড়ি ভাড়ার অনেক টাকা পায়। টুনি, তুমি এই অবস্থায় কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এবার আমাকে কিছু খাবার দাও তো, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। টোনা, ঘরে তো কোনো খাবার নেই, আজ তোমাকে না খেয়ে কাজে যেতে হবে গো। আর শোনো টোনা, যদি টাকা জোগাড় করতে না পারো তাহলে কিছু চাল আর ডাল কিনে নিয়ে এসো, কেমন? টুনির কথা শুনে টোনা হাড় কাঁপা শীতের সকালে না খেয়ে কাজে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর টোনা অসহায় মুখ নিয়ে বাড়ি ফিরে আসে। টোনাকে দেখে টুনি বলতে থাকে, কি গো, পেয়েছো টাকা? আর খালি হাতে কেন তুমি? চাল ডাল কোথায়? কি গো, কিছু তো বলো। এভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে আছো কেন বলো? কি আর বলবো টুনি, বলার যে কোনো ভাষা আমার নেই। যজ্ঞ দাদা, এমনকি আমার কাজের মালিকও আমাকে টাকা দিতে রাজি হয়নি, তাই আমি খাবারও কিনতে পারিনি গো। এমন সময় ওখানে টুকি আর টিংটিং আসে আর বলতে থাকে, মা, ও মা, আমাদের খুবই খিদে লেগেছে, আর কতক্ষণ আমাদের এইভাবে না খাইয়ে রাখবে? সেই কাল রাত থেকে আজ রাত অবধি পানি ছাড়া কোনো খাবারের দানাও পেটে যায়নি। বাবা, ও বাবা, আমরা যে আর থাকতে পারছি না। আমি তোদের অপরাধী বাবা রে মা, আমার মতো হতভাগা আর পৃথিবীতে আর একটাও নেই। আমি বেঁচে থাকতে তোদের ঠিক মতো খেতে দিতে পারছি না। এই দুঃখের চেয়ে আমার মৃত্যুবরণ করাই যে ভালো রে। হে ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও, ঈশ্বর তুলে নাও। টোনা, তুমি এসব কি বলছো গো? তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? আর তুমি হতভাগা হতে যাবে কেন? তুমি পৃথিবীর সব থেকে ভালো। আমি ভালো নই টুনি, দেখো না এই অবস্থায় তোমার অনেক বেশি খাওয়া দরকার, আর আমি তোমাকে না খাইয়ে রেখেছি, আমাদের পেটের সন্তানটাকেও না খাইয়ে রেখেছি। এই শীতে আমি তোমাদের না ঠিক মতো খাবার দিতে পারছি, আর না ভালো থাকার জায়গা দিতে পারছি। বাবা মা, তোমরা কেঁদো না, আমরা এই শীতে না খেয়ে থাকবো, তবুও আর খাবার চাইবো না। বাবা, তুমি আর কখনো মরার কথা বলবে না বাবা। এভাবেই না খেয়ে শীতে ভাঙা ঘরে কাঁপতে কাঁপতে রাত কেটে যায়। পরের দিন সকালে শীতের মধ্যে টোনা না খেয়ে কাজে চলে যায়। দুদিন না খাওয়ার কারণে টোনার শরীর অনেকটা দুর্বল হয়ে যায়। আর ভারী ভারী ইট এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় কয়েকটা ইট হাত ফসকে টোনার মাথার উপর পড়ে যায়, আর টোনার মাথা ফেটে যায়। টোনা দুর্বল থাকার কারণে সেখানেই টোনা মারা যায়। আর বনের পাখিরা টোনার মৃতদেহটা তার বাড়িতে পৌঁছে দেয়। আর টুনি সেদিনই একটা ডিম দেয়। টোনার এই অবস্থা দেখে টুনি আর টোনার দুই মেয়ে অনেক কান্না করতে থাকে। টোনা, এ কি হলো তোমার টোনা? তুমি এভাবে আমাদের ছেড়ে চলে কেন গেলে? এখন তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো টোনা? হে ঈশ্বর, আমাদের নতুন সন্তানের ভাগ্য কি এতটাই খারাপ যে ওর জন্মের আগেই ওর বাবা মারা গেল? বাবা, ও বাবা, বাবা ওঠো না বাবা, বলেছি না আমরা আর খাবার যাবো না। এই ঠান্ডায় তুমি আমাদের ছাড়া একা একা কিভাবে থাকবে? উঠো না বাবা, ঠান্ডা লাগবে, উঠো। ও বাবা, উঠো না। এরপর টুনি আর বনের পাখিরা টোনার সৎকার করায়।
এদিকে টোনার মৃত্যুর কথা শুনে যজ্ঞ কাকু চলে আসে আর এসেই বলতে থাকে, এই টুনি, এই কোথায় তুই? আমার বাড়ি ভাড়া টাকা দে বলছি, আর টাকা না দিলে আজ এই মুহূর্তে আমি তোদের এই বাড়ি থেকে বের করে দিব। কিরে টুনি? এই কি বলছো দাদা? তুমি এই দুঃসময়ে আমাদের বাড়ি থেকে বের করে দিবে? তুমি যদি আমাদের এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমরা এই শীতে ঠান্ডায় কোথায় যাব বলো দাদা? কোথায় যাবি সেই দায়িত্ব কি আমার নাকি? হ্যাঁ, আমি এখানে কোনো সিনেমা শুটিং করতে আসিনি। আমার সাফ সাফ কথা, আমি 10,000 টাকা পাই তোদের কাছে, আমাকে সব টাকা দিয়ে দে, নইলে এক্ষুনি ঘর খালি কর। দাদা তুমি তো জানোই আমাদের অবস্থার কথা, তার উপর টোনা মারা যাওয়ার এখনো 2 দিন হয়নি। আমি এত টাকা কোথা থেকে দিব দাদা? দয়া করো দাদা, দয়া করো। বুঝেছি, তুই সোজা কথায় রাস্তা থেকে সরবি না। এই বলে যজ্ঞ কাক টুনির ঘরের ভিতরে ঢুকে পড়ে আর টুনির ঘরের আসবাবপত্রগুলো বাইরে ছুঁড়ে ফেলতে থাকে। টুনি এই দেখে যজ্ঞ কাকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, দাদা দয়া করে এমন করো না, আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি নিজেই তোমার সব টাকা পরিশোধ করে দিব। বিশ্বাস করো দাদা, আমাকে একটু সময় দাও। টুনির কথা শুনে যজ্ঞ কাক রাজি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। টুনি টোনার পরিবর্তে ইটভাটায় কাজ নেয়। টুনি দিনে ইট বহনের কাজ করে আর রাতে ডিমে তা দেয়। এভাবেই খেয়ে না খেয়ে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রাতে টুনির ডিম থেকে আরেকটা ফুটফুটে মেয়ে সন্তান হয় আর টুনি অনেকটা দুর্বল থাকার কারণে সেখানেই মারা যায়। সকালে টুকি টিংটিংকে বলতে থাকে, টিংটিং, সকাল হয়েছে কিন্তু মা এখনো উঠছে না কেন? মা তো এত সকাল অবধি শুয়ে থাকে না কখনো। মায়ের খুব ঠান্ডা লেগেছে নাকি? চল তো দেখি। এই বলে ওরা টুনির কাছে যায় আর টুনির পাশে ওদের ছোট্ট বোনকে দেখে অনেক খুশি হয়। ওদের দুজনকে দেখে ছোট্ট ছানাটা কান্না করতে থাকে। এই দেখে টিংটিং ওকে কোলে নেয় আর টুকি তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, উঠো না মা। দেখো তোমার জন্য ছোট বোন অনেক কান্না করছে, ওর মনে হয় খুব খিদে পেয়েছে মা। ও মা, 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 উঠো না মা। এই বলে টুকি টুনির গায়ে হাত দিয়েই কেঁদে দেয় আর বলতে থাকে, মা, কি করলে মা তুমি? আমাদের 3 বোনকে এই শীতে একা করে বাবার মতো তুমিও চলে গেলে। ঈশ্বরে কোন খেলা খেলছো আমাদের সাথে? মা, মা, ফিরে এসো মা, ফিরে এসো। এই বলে 3 কন্যা কান্নায় ভেঙে পড়ে। ওরা টুনির সৎকার করায়। টুনির মৃত্যুর কথা শুনে যজ্ঞ কাকদের 3 কন্যার কাছে আসে আর বলতে থাকে, এই ভালো ভালো বলছি, আমার বাড়ি ফাঁকা করে দে, আমি এই বাড়ি ভেঙে এখানে সবজি চাষ করব। টুকু কাকা, মা আজকেই মারা গেছে, আর এই শীতে তুমি আমাদের তাড়িয়ে দিলে। ছোট বোনকে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। মামার বাড়ির আবদার, একেই তো তোর বাবা মা আমার বাড়ি ভাড়ার টাকা দিতে পারেনি, তার উপর তোরা কাহিনী করছিস এখন? বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। এই বলে যজ্ঞ কাক ওদের 3 কন্যাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। 3 কন্যা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, হে ঈশ্বর, এই শীতে তুমি আমাদের কপালে এই দুঃখ রেখেছিলে। এখন আমরা কোথায় যাব? কি করব? এই ছোট বোনকে কি খাওয়াবো আমি? চলতে চলতে সন্ধ্যা নেমে আসে। কুয়াশায় চারদিকে ঢেকে যাচ্ছে। এমন সময় ছোট কন্যা ঠান্ডায় কেঁপে কেঁদে ওঠে। এই দেখে টুকি বলতে থাকে, ছোট বোনের মনে হয় ঠান্ডা আর ভীষণ ক্ষুধা লেগেছে। আমাদের কাছে তো কোনো খাবার আর চাদরও নেই। চল টিংটিং, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে একটু আশ্রয় আর ছোট বোনের জন্য খাবার চাই। চল। এই বলে ওরা 3 বোন মিলে ওই বাড়িটার সামনে যায় আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাদের একটু সাহায্য করো। বাড়িতে কেউ আছো? এই শীতের রাতে আমাদের থাকার কোনো জায়গা নেই, আমাদের একটু আশ্রয় দাও। এই কে রে তোরা? এই শীতে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন রে? কিসের আশ্রয় চাই তোদের? তোদের এতগুলো ছাগলের পালকে আশ্রয় দিয়ে ঠান্ডায় আমি মরবো নাকি? হ্যাঁ, যা বলছি এখান থেকে, কোনো আশ্রয় হবে না।
মাসিমা, আমাদের আশ্রয় না দিলেও চলবে, কিন্তু আমাদের ছোট্ট বোনটার জন্য একটা চাদর দাও দয়া করে। দেখো আমার বোনটার ছাটে কিভাবে কাঁপছে। আমাদের বাবা মা কেউ নেই, একটু সাহায্য করো না মাসিমা। এমন ভাবে চাচ্ছিস যেন তোর বাবা মা এখানে সব জমা করে রেখেছে। যা বলছি, যত সব ছোট লোকের দল কোথাকার। এই বলে শালিক ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ততক্ষণে কুয়াশায় চারিদিকে ছেয়ে আসে। অসহায় তিন কন্যা শীতের রাতে একটা গাছতলায় বসে কাঁপতে থাকে। রাত যত গভীর হয় শীতের প্রকোপ আরো বাড়তে থাকে। শীতে কাঁপতে কাঁপতে আর কান্না করতে করতে সব ছোট কন্যা এক পর্যায়ে শান্ত হয়ে যায়, মানে সে মারা যায়। এই দেখে টুকি আর টিংটিং অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, বোন বোন, কি হলো তোর? তুইও বাবা মার মতো আমাদের ছেড়ে চলে গেলি। তোকেও আমরা এই শীতের হাত থেকে বাঁচাতে পারলাম না। ঈশ্বর, দয়া করে শীতটাকে একটু কম করে দাও। ওরা ওদের ছোট বোনের মৃত দেহ নিয়ে কান্না করতে থাকে। এমন সময় ওই দিক দিয়ে কবুতর যাচ্ছিল আর শীতের রাতে ওদের তিন কন্যাকে দেখে ওদের কাছে আসে আর বলতে থাকে, কি ব্যাপার? এই শীতের রাতে তোমরা এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? আমাকে বলো। কবুতরের কথা শুনে টুকি সব কথা খুলে বলে। সব শুনে কবুতরের অনেক মায়া হয় আর কবুতর বলতে থাকে, ইস, তোরা কত ছোট, অথচ কত দুঃখ বহন করছিস। তবে আজ থেকে আমি তোদের বাবা, তোরা আমার বাড়িতেই থাকবি। এই বলে কবুতর ওদের ছোট বোনের সৎকার করায় আর ওদের দুই বোনকে সাথে নিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।